রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সম্মিলিত ইসলামী দল সময়ের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শহীদুল ইসলাম। জনাব শহীদুল ইসলাম, আমরা আজকে আমাদের ঢাকা সহ অন্যান্য যে ব্যুরোগুলি আছে সেখানে বরিশাল, তারপরে চট্টগ্রাম, এসব অঞ্চলে আমরা দেখেছি যে হরতাল আহ্বানকারীদের অনেককেই আসলে দেখা যায়নি। এর কারণ কি বলে আপনি মনে করেন? যারা হরতাল ডেকেছেন তারা কি কোনো রকম ভয় ভীতিতে ছিলেন আপনারা, সেই জন্য দেখা যায়নি আপনাদের? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মূলত আমরা রাজশাহী শাহ মখদুম রূপস রহমতুল্লাহের বদ্ধভূমি। এখানে আমরা সকাল থেকেই এই এলাকার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সকালে বিশাল একটি মিছিল করেছি এবং রাজশাহীতে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে। রাজশাহীতে অন্যান্য রাজনৈতিক দলের চাইতেও আজকে আমাদের ইসলামী দলগুলোর হরতাল খুব সুন্দর পালিত হয়েছে। আর আপনাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে অন্যান্য জায়গায় যা দেখলাম তাতে আমার অনুভূতি হচ্ছে যে বাংলাদেশে আমরা একটা অহিংস আন্দোলন করেছি এবং বিশেষ করে মুরতাদ এবং নাস্তিকদের বিচারের দাবিতে আব্দুল লতিফ সিদ্দিকী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যাপারে যে কটূক্তি করেছেন এবং বিশেষ করে হজ নিয়ে যে কটূক্তি করেছেন, এই জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান আমাদেরকে সমর্থন করেছে এবং এই সমর্থনের কারণে আজকে স্বতঃস্ফূর্ত সব জায়গাতেই হরতাল পালিত হয়েছে বলে আমরা মনে করছি। পাশাপাশি আমরা দেশবাসীকে এই যতক্ষণ জনাব মাওলানা শহীদুল ইসলাম, আমরা জানতে চাইছিলাম যে সরকার লতিফ সিদ্দিকীর এই কাজের পরে সরকার লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছে, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করেছে। উনি এখন দেশের বাইরে রয়েছেন, সরকার আর কি করার ছিল বলে আপনারা মনে করছেন? আমরা মনে করি যে শুধু মন্ত্রিত্ব বাতিল বা দল থেকে বাতিল করাই যথেষ্ট নয়, তাকে যে কোনোভাবে হোক ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে গ্রেপ্তার করে দেশের আইন সংশোধন করে এইসব নাস্তিক মোরতাদদের একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ইসলামিক শরীয়তের যে বিধান মামবাদ্দালা দিনহ ফাকতুলুহু, যে ব্যক্তি দিন পরিবর্তন করবে, দিনের ব্যাপারে কটূক্তি করবে, তার শাস্তি হচ্ছে ইসলামের শরীয়তের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই ইসলামের শরীয়ত এই বিধানটা সরকারি আইনে পরিণত করে তাকে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করতে হবে। এই দাবিতেই মূলত আমরা সারা দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছি এবং এই আন্দোলন করছি এবং আগামীতে আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। এই আন্দোলন ততদিন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এ সরকার আমাদের এই দাবি মেনে না নেবে। আমাদের এটা অরাজনৈতিক আন্দোলন, আমাদের দাবি শুধু ইসলামের পক্ষে, ইসলামের যারা বিপক্ষে কথা বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা কটূক্তি করেছেন, এই সব আব্দুল লতিফ সিদ্দিকীর মতো যারা নাস্তিক রয়েছে, মুরতাদ রয়েছে, এদের এই সব উদ্ধত্ত আচরণ আর বাংলার জমিনে আমরা ধর্মপ্রাণ মুসলমান আর দেখতে চাই না। আমরা বর্তমান সরকারের কাছে এটাই নিবেদন রাখতে চাই, যারা শুধু ইসলাম নয় যে কোনো ধর্মের ব্যাপারে কটূক্তি করবে তাদের ব্যাপারে সর্বোচ্চ শাস্তি তাদের দিতে হবে এবং ধর্মীয় ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যারা, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এটাই হচ্ছে আমাদের সারা দেশের সকল ওলামায়ে কেরাম, এমনকি ধর্মপ্রাণ মুসলমান, আমাদের সকালের এই দাবি। এই দাবির সাথে আজকে আন্দোলনে আমরা সারাদিন রাজশাহীর ময়দানে অবস্থান করছি। জনাব মাওলানা শহীদুল ইসলাম, আপনি বলছিলেন যে অন্য যে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো অবমাননা করা হলে তারও শাস্তি হতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে দেখেছি যে বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে কক্সবাজারের রামুতে, এইসব কাজের সাথেও যারা জড়িত তাদের ব্যাপারেও কি আপনার সর্বোচ্চ শাস্তি দাবি জানাবেন? হ্যাঁ, তাদের ব্যাপারেও আমাদের কথা হচ্ছে যে তাদেরকেও শাস্তির সম্মুখীন করতে হবে। কারণ হলো ইসলাম স্পষ্ট বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অতএব নিজ নিজ ধর্ম সবাই পালন করবে, ধর্মীয় কাজে কেউ কাউকে বাধা দেবে না। যদি কেউ বাধা সৃষ্টি করে, কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করে, তাকেই এ সরকার যেন একটা সর্বোচ্চ আইন প্রণয়ন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে, এই দাবিতে মূলত আমরা এই আন্দোলন করছি। মাওলানা শহীদুল ইসলাম, ধর্ম পরিবর্তন সংক্রান্ত যে বিধানটির কথা আপনি বললেন, এটি কি পবিত্র কোরআন শরীফে উল্লেখিত আছে যে কেউ ধর্ম পরিবর্তন করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে? না, এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে এবং ইসলামী শরীয়তের বিধিবিধান হচ্ছে যারা একবার ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, তারা আর এই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবে না। যদি করে তাহলে তাকে শরীয়তের বিধানে তাকে মুরতাদ বলা হয়, আর মুরতাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব জনাব মাওলানা শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। নতুন করে চালু হওয়ার 6 মাস যেতে না যেতেই মুখ থুবড়ে পড়েছে ট্যাক্সি ক্যাব সেবা। লোকসান সামলাতে না পেরে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে তমা গ্রুপ। তাদের অভিযোগ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিরূপ আচরণের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা।
গুলশান ২ নম্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থেকেও কোনো যাত্রী পায়নি বেশ কয়েকটি ক্যাব। এ চিত্র রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনের। একে ভাড়া বেশি, তার উপর ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চলার কারণে যাত্রী পাচ্ছে না ক্যাব চালকরা। প্রতিটা স্টপেজে আপনি যা দেখবেন যে কিছু প্রাইভেট গাড়ি আছে, প্রাইভেট গাড়িরা কিছু টিপ মারে। দ্বিতীয় কথা হইছে আমাদের একটু মিটারের কস্ট বেশি। যাত্রী পাওয়া যাচ্ছে না, এর একটা প্রধান কারণ হলো আমাদের ওয়েটিং চার্জটা। অভিজাত শ্রেণীর ব্যক্তিরা ক্যাবের নিয়মিত যাত্রী হলেও রোগী পরিবহন ও বিমানবন্দর যাতায়াত সহ বিভিন্ন প্রয়োজনে মধ্যবিত্তরাও এতে চড়েন। ট্যাক্সি ক্যাবে আমি আসছি, উত্তরা থেকে খুব ভালো সার্ভিস দিছে এবং খুব ভালো। উন্নত বিশ্বে যে সার্ভিসটা পাই আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা খুব ভালো আর কি। আচ্ছা, বিলটা নিয়ে তো অনেকে অভিযোগ করেছে, বিলটা একটু বেশি, ভাড়াটা বেশি। হ্যাঁ, স্বাভাবিকভাবে মানে আমাদের দেশের তুলনায় সেই হিসাবে একটু ভাড়াটা বেশি। শীতাতপ নিয়ন্ত্রিত করোলা, এক্সিও, প্রিমিও ও এলিয়নের মতো বিলাসবহুল গাড়িগুলোই ব্যবহার হচ্ছে ক্যাব হিসেবে। এসব ক্যাবে রয়েছে জিপিআরএস পদ্ধতি, ডিজিটাল বিলিং পদ্ধতি ও ওয়াইফাই সুবিধা। কল সেন্টারে ফোন করে যে কেউ ডেকে নিতে পারে এই ক্যাব। চাহিদা থাকা সত্ত্বেও প্রশাসনের অসহযোগিতা সহ বিভিন্ন সমস্যার কারণে যাত্রী না পেয়ে আধুনিক, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যের এই সেবাটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠানগুলো। তাদের দাবি, সরকার এখনই পদক্ষেপ না নিলে ট্যাক্সি ক্যাব শূন্য হয়ে পড়বে রাজধানী। যাত্রী না পাওয়ার জন্য বিভিন্ন বিষয়কে দায়ী করলেন তমার ব্যবস্থাপনা পরিচালক। এখন পর্যন্ত বিমানবন্দরে আমাদের গাড়ি ঢুকতে পারছে না। এভাবে যদি চলতে থাকে এবং আমাদের অতি দ্রুত এই পার্কিং সমস্যা সমাধান না হইলে এই সার্ভিস কন্টিনিউ করা খুবই কঠিন হবে এবং হয়তোবা এই সার্ভিস থেকে আমাদেরকে সরে আসতে হবে। বর্তমানে তমার ২৫০টি ও সেনা কল্যাণ ট্রাস্টের ৯০টি ক্যাব রাজধানীতে চলাচল করছে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউর রহমান ভূঁইয়া। জনাব আতাউর রহমান ভূঁইয়া, আপনি বলছিলেন যে এই মুহূর্তে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আপনি পার্কিং এর কথা বলছিলেন আমাদের প্রতিবেদন এবং অন্যান্য বিষয়, বিমানবন্দরে আপনাদের গাড়ি ঢুকতে পারছে না সেই সব অভিযোগগুলি করছিলেন। আপনারা যখন এই প্রকল্পটি হাতে নিয়েছেন তখন কি এই অভিযোগগুলি খতিয়ে দেখছিলেন যে এই বিষয়গুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন? জনাব আতাউর রহমান ভূঁইয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন এই প্রকল্পটা হাতে নেই এবং আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্যটাই ছিল যে ঢাকা মহানগর, এই মহানগরে একটা যাত্রী সেবার জন্য ভালো ট্যাক্সি ক্যাব প্রয়োজন। বিশ্বের প্রত্যেকটা মেগাসিটিতেই এই সার্ভিস আছে এবং আমাদের যে উদ্দেশ্য ছিল যাত্রীকে সেবা দেওয়া। এই সেবা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে আমরা যখন এই যাত্রী সেবা আসি, প্রথম আমাদেরকে লাইসেন্স দেওয়ার পরপরই আমরা এই বিষয়গুলা সরকারের দৃষ্টিগোচরে আনি এবং সরকার এগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে মিটিং এবং আমাদেরকেও ডেকেছে। আমাদের সাথে আলাপ আলোচনা করে সরকার বিশেষ করে পার্কিং সমস্যা এবং আমাদের এখন যে কিছু সমস্যা আছে যেটা এত হাস্যকর যে আপনারা জানবেন, আমাদের যে গাড়িগুলো এলিয়ন, এক্সিও, প্রিমিও গাড়ি আমাদের রাস্তায় চলতেছে, কিন্তু প্রত্যেকটা গাড়ির হেডলাইটের উপরে এখন ট্রাফিক মামলা করতেছে যে হেডলাইটের উপরে কালির দাগ দেওয়ার জন্য, ব্ল্যাক করে দেওয়ার জন্য। অথচ এই গাড়িগুলো এমনভাবেই তৈরি, হেডলাইটের আলোটা কোনো অবস্থাতেই কোনো যাত্রী অথবা কোনো গাড়ির চোখে পড়বে না। কিন্তু জনাব আতাউর রহমান ভূঁইয়া, এটা ট্রাফিক আইনের অংশ তো, এবং আমরা কিন্তু যারা গাড়ি ব্যবহার করি তারা ওটাতে কালো ট্যাপ লাগিয়েই রাখি। এটি এমন কি সমস্যা? না, কোনো সমস্যা না, কিন্তু এই আলোচনা এখানে কেন আসলো সেটাই বুঝতে পারলাম না। আসলে এই জন্য যে যেহেতু আমাদের এই গাড়িগুলা আপনি প্রাইভেট কোনো গাড়িতে সেটা লাগানো নাই, কিন্তু সেগুলোর মামলা করতেছে না, আমাদের গাড়িগুলা নিয়ে মামলা করে দিচ্ছে। আমাদের গাড়ি যখন একটা প্যাসেঞ্জার নামাইতে যাচ্ছে যে কোনো জায়গাতে মামলা করে দিচ্ছে। আমাদের গাড়িগুলা নির্দিষ্ট কোনো পার্কিং নাই, কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই। আপনি দেখেন আজকে যদি গুলশান, তা আপনি বলতে চাচ্ছেন যে এই সব কারণেই আসলে এই ট্যাক্সি ক্যাব সার্ভিসটি লাভ করতে পারছে না, বা ট্যাক্সি ক্যাব সার্ভিসগুলি এগুলি বড় কারণ? আসলে লাভের চেয়ে যেটা আমরা বেশি মনে করি সেটা হলো যাত্রী সেবা দেয়া। এই সেবা দিতে গেলে আমাদের প্রথম বিমানবন্দরে যাত্রীদের পরিবহনটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই বিমানবন্দরে আমাদের গাড়ি ঢুকতে পারছে না। পৃথিবীর কোনো দেশ নেই, এটা অতি হাস্যকর যে বিমানবন্দরে ট্যাক্সি ক্যাব ঢুকতে পারে না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং পার্কিং এরিয়া, যেখানে গাড়ি থামতে আপনি শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ট্যাক্সি অন্তত 5টা ট্যাক্সি সেখানে দাঁড়ানো প্রয়োজন, পিজি হসপিটালের সামনে, ঢাকা মেডিকেলের সামনে, কিন্তু এই গাড়িগুলো আমরা সেই জায়গাতে দাঁড়াতে পারতেছি না এবং প্যাসেঞ্জার নামাইতে গেলেই মামলা হচ্ছে। এতে করে আমাদের গাড়িগুলোকে সংকুচিত করে আমাদের নিজস্ব পার্কিংয়ে নিয়ে আসতে হচ্ছে।
যখনই নিজস্ব পার্কিংয়ে আনতে হইতেছে, যেমন মনে করেন আমাদের পার্কিং কাকরাইলে, আমাদের পার্কিং টিকাতুলিতে, সেখান থেকে একটা প্যাসেঞ্জার যদি কল করে গুলশান থেকে অথবা মতিঝিল থেকে, তাকে গাড়িটা আমি পাঠাইতে গেলে সেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো এই সময়টা তো একটা প্যাসেঞ্জার বসে থাকবে না, এবং এই লম্বা সময়ের জন্য প্যাসেঞ্জার আমাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা তাদেরকে সেবা দিতে পারছি না। জনাব আতাউর রহমান ভূঁইয়া, আপনারা যখন ট্যাক্সি ক্যাব সার্ভিসটি চালু করেছেন, প্রকল্প চালু করেছেন, তখন নিশ্চয়ই সরকারের শর্ত মেনেই নতুন ক্যাব নামিয়েছিলেন, বা এখন কি চাইলেই সেটা আপনারা বন্ধ করতে পারবেন, না বন্ধ করার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া আছে? বন্ধ করার ক্ষেত্রে তেমন কোনো প্রক্রিয়া নাই। আমরা গভর্নমেন্টের যেই ডিউটি রেয়াত পেয়েছি, সেই ডিউটিটা দিয়ে এই গাড়িগুলো আমরা রং চেঞ্জ করে বিক্রি করে দিতে পারবো, এতে কোনো বাধ্যবাধকতা নেই। এবং এর ফলে কোনো রকম কোনো শর্তও ভঙ্গ হবে না? না, শর্ত আমরা যে শর্ত আছে সেই শর্তটাই হলো যে 8 বছর পর্যন্ত ট্যাক্সি ক্যাব পরিচালনা করতে হবে। 8 বছরের পূর্বে যদি আমি এই ট্যাক্সি ক্যাব প্রাইভেট গাড়ি হিসাবে ইউজ করতে চাই, তাহলে সরকারি সেই রেয়াতের যে ট্যাক্স আমরা রেয়াত পেয়েছি সেই ট্যাক্সটা পে করে দিতে হবে। সেই ট্যাক্স পে করতে হবে। জনাব আতাউর রহমান ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই।